চলো আজকে আমরা আইসিটির প্রথম থেকে শুরু করব। আমাদের সর্বপ্রথমে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক ধারণা। ঠিক আছে, এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই প্রাথমিক ধারণা নিয়ে আমরা শুরু করি। সর্বপ্রথমে আছে তথ্য প্রযুক্তি। তো এখন বর্তমান যুগে তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তি বলতে সাধারণত তথ্য রাখা এবং একে ব্যবহার করার প্রযুক্তিকেই বোঝানো হয়। একে ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি বা আইটি নামে অভিহিত করা হয়। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি তথ্য প্রযুক্তি সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে: দ্য ব্রাঞ্চ অফ টেকনোলজি concerned with the dissemination, processing and storage of information, especially by means of computers। অর্থাৎ আমরা যে সংখ্যাটুকু পড়লাম এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে সংজ্ঞা। এটা হচ্ছে তোমার ইংলিশ ডিকশনারিতে, অর্থাৎ অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে তথ্য প্রযুক্তিকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তো এরপরে আমরা পড়ি, তথ্য প্রযুক্তি মূলত একটি সমন্বিত প্রযুক্তি যা যোগাযোগ, টেলিযোগাযোগ, অডিও ভিডিও, কম্পিউটিং, সম্প্রচার সহ আরও বহুবিধ প্রযুক্তির সম্মিলনে দীর্ঘদিন ধরে চর্চার ফলে সমৃদ্ধি লাভ করে তথ্য প্রযুক্তির আবির্ভূত হয়েছে। সার্বিকভাবে বলতে গেলে কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে তথ্য প্রযুক্তি হিসেবে চিহ্নিত করা হচ্ছে কোন জিনিসটা? কম্পিউটার এবং কম্পিউটার টেলিযোগাযোগ এবং ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশন ব্যবস্থা তথ্য প্রযুক্তি হিসেবে চিহ্নিত করা হয়। তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ মাধ্যমের রয়েছে নিবিড় সম্পর্ক। তাই বর্তমানে তথ্য প্রযুক্তির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা আইসিটি বলা হয়। এখন আমরা তথ্য প্রযুক্তির অবদান সম্পর্কে জানবো, দ্য কন্ট্রিবিউশন অফ ইনফরমেশন টেকনোলজি। তথ্য প্রযুক্তির অবদান বা দ্য কন্ট্রিবিউশন অফ ইনফরমেশন টেকনোলজি। আধুনিক সভ্যতার ক্রমবিকাশে তথ্য প্রযুক্তির প্রভাব অপরিসীম। কম্পিউটারের নির্ভুল কর্ম সম্পাদন, দ্রুতগতি স্মৃতি সক্রিয় কর্ম সম্পাদন, নেটওয়ার্ক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তথ্য আদান প্রদান, যোগাযোগ ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য তথ্য প্রযুক্তি প্রয়োগ ক্ষেত্রে আজ সুবিস্তৃতি তথ্য প্রযুক্তির উল্লেখযোগ্য অবদান হলো। আচ্ছা, এখন তথ্য প্রযুক্তির অবদান আমরা যদি পয়েন্ট ধরে ধরে পড়ি, সর্বপ্রথম রয়েছে অপচয় রোধ। অপচয় কি রোধ করে? আমরা যদি বিভিন্ন ভাবে যদি আমরা উদাহরণ দিই, যেমন ধরো আমরা জাস্ট একটা লেটার বা একটা চিঠির কথা চিন্তা করি। একটা সময় যখন ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি ছিল না, তখন আমরা চিঠি লিখতাম বা চিঠির মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করা হতো। তো চিঠি লিখতে গেলে তোমাকে একটা পেপার লাগবে, মানে সাধারণত, ঠিক আছে, সেখানে তোমার লিখার জন্য অনেকটা সময় ব্যয় করতে হবে। আবার ডাকঘরে যেতে হবে, তোমার ডাক টিকিট কিনতে হবে, সেখানে স্টিকার মারতে হবে, তারপরে তোমার ডাক বক্সে ফেলে দিতে হবে, তারপরে আবার দীর্ঘ একটা সময় পার করতে হবে। আবার এই চিঠিটা একজন ব্যক্তি মারফত তোমার আর একটা ডাক বিভাগে যাবে বা যেই ঠিকানাতে তুমি পাঠাচ্ছ সেই ঠিকানাতে যাবে, তারপরে সেখান থেকে সেই ব্যক্তির কাছে পৌঁছাবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের অনেক কিছুই কিন্তু অপচয় হচ্ছে, সময় অপচয় হচ্ছে, আমাদের হচ্ছে গিয়ে অর্থের অপচয় হচ্ছে, এ ধরনের বিভিন্ন ধরনের অপচয় হচ্ছে যা তথ্য প্রযুক্তির অবদানের মাধ্যমে আমরা খুব দ্রুত করে ফেলতে পারি। কি রকম? দেখো, এখন আগে চিঠি পাঠানো হতো, এখন ইমেল করা হয়। ইমেল করতে শুধু জাস্ট লেখার জন্য যতটুকু সময় ততটুকু, জাস্ট ক্লিক করো তার ইমেল অ্যাড্রেসে, তাহলে তার কাছে চলে যাবে। এছাড়া সময় সাশ্রয়, সেটা তো বললাম। দেখো, একটা চিঠি পাঠাতে আগে সময় লাগতো প্রায় 15 দিন থেকে 1 মাস, এবং দেশের বাইরে গেলে তো আরো বেশি সময় লাগতো। কিন্তু এখন জাস্ট পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি মুহূর্তের মধ্যে তুমি কিন্তু একটা তথ্য বা একটা চিঠি যাই হোক পাঠিয়ে দিতে পারতেছো। এখন তথ্যের প্রাপ্যতা সহজ হয়। তথ্যের প্রাপ্যতা কিভাবে সহজ হয়? দেখো, ঢাকাতে যদি কোনো ইনফরমেশন, মানে ঢাকাতে কোনো ঘটনা ঘটছে, সেই ঘটনার ইনফরমেশন যদি আমরা জানতে চাই বা তথ্য যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের আগামী কাল পর্যন্ত এই কুষ্টিয়াতে বসে আমাদের অপেক্ষা করা লাগতো। কেন অপেক্ষা করা লাগতো? কারণ আগামী কালকের আজকের যে ইনফরমেশন, আজকের যে তথ্য, সেই তথ্যগুলো আগে আসবে, আসার পরে সেটা তোমার মনে করো পত্রিকার মাধ্যমে হোক, পত্রিকাতে ছাপাবে, সেই পত্রিকা আগামী কালকে বের হবে। তারপরে কিন্তু এই তথ্য দেখো আমরা সোশ্যাল মিডিয়ার মারফত বা বিভিন্ন নিউজ পেপার
যাদের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোতে থেকে আমরা কিন্তু খুব দ্রুত এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা জানতে পারছি। শুধু তাই নয়, ওখানে কি ঘটনা ঘটতেছে সেটাও কিন্তু আমরা এখন লাইভে দেখতে পারি। অর্থাৎ তথ্যের প্রাপ্যতা কি হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে, আগের মতো এতটাও কঠিন নেই। তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব, যেটা বললাম যে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব কিসের মাধ্যমে, ফোন করার মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, এসএমএস, এমএমএস প্রভৃতি মাধ্যমে আমরা কি তাৎক্ষণিক আমরা যোগাযোগ করতে পারতেছি। তোমার ইচ্ছা আছে তুমি মেসেঞ্জারে, একজন অনলাইনে আছে, তুমি দেশে রয়েছে, মনে করো যে আমেরিকাতে, তুমি আছো বাংলাদেশে, তুমি জাস্ট মুহূর্তের মধ্যে তার সঙ্গে কথা বলতে পারতেছো, তুমি ফ্যাক্স পাঠাতে পারতেছো, তুমি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হচ্ছে, তোমার একটা ইনফরমেশন ঢাকাতে পাঠাতে হবে, সেই ইনফরমেশন বা একটা তোমার মনে করো একটা সার্টিফিকেটের স্ক্যানিং কপি তোমার আপাতত লাগবে, কিন্তু তোমার এই ঢাকাতে পাঠাতে গেলে কিন্তু তুমি যদি কুরিয়ার সার্ভিসেও পাঠাও তাও কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগবে। কিন্তু তুমি ইমেইলের মাধ্যমে জাস্ট মুহূর্তের মধ্যে ছবিটা উঠাও, ইমেল করো, তার কাছে কিন্তু চলে যাবে। এসএমএস এর মাধ্যমে তুমি দ্রুত কন্টাক্ট করতে পারতেছো, এমএমএস এর মাধ্যমে, যেটা আর কি বললাম। এছাড়াও বিভিন্ন প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের গতিকে ত্বরান্বিত করে। এখন প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ড, যেমন ধরো এখন আমি নিজেই একটা কোর্স করতেছি অনলাইনে, সেই কোর্সটা আমার অনলাইনে না করে যদি আমি অফলাইনে করতে চাইতাম তাহলে আমাকে ঢাকা যেতে হতো, ঢাকায় গিয়ে একটা জায়গায় থাকতে হতো, তারপর আমাকে সেই ক্লাসগুলো করতে হতো। কিন্তু দেখো এই ইন্টারনেটের মাধ্যমে বা তথ্য যোগাযোগ প্রযুক্তির এই ব্যাপক পরিবর্তনের ফলে আমরা কিন্তু প্রশিক্ষণ ঘরে বসেই করতে পারতেছি। যদি একটা স্মার্টফোন অথবা একটি কম্পিউটার ল্যাপটপ যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা খুব দ্রুত জাস্ট আমরা করতে পারি। যেমন এই অনলাইন ক্লাসটাই তোমরা দেখতে পারতেছো যে তোমাদের আমার বাসাতে আসা লাগছে না, তোমরা কিন্তু জাস্ট ঘরে বসে একদম পারফেক্ট সময় লিংক পেয়ে গেছো, ক্লাসে জয়েন করে তোমরা ক্লাস করতেছো। অর্থাৎ প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডকে কি করবে, গতিকে ত্বরান্বিত করে। সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়, সর্বক্ষেত্রে কি পায়, দক্ষতা বৃদ্ধি পায়। হ্যাঁ, এখন মনে করো যে আমার একটা দক্ষতা প্রয়োজন বা আমি একজন ফ্রিল্যান্সার হতে চাই, ফ্রিল্যান্সার যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো করার জন্য আমি যেটা বললাম ঢাকা যাওয়া লাগতো, কিন্তু আমি ঘরে বসে কিন্তু আমি এগুলো করতে পারতেছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মানুষ তাদের টিউটোরিয়াল ভিডিওগুলো সারে, সেইগুলো দেখে দেখে আমরা শিখতে পারতেছি। অর্থাৎ সর্বক্ষেত্রে কিন্তু আমরা দক্ষতা বৃদ্ধি করতে পারতেছি। এছাড়া ব্যবসা বাণিজ্যের লাভজনক প্রক্রিয়া সৃষ্টি করে। এখন ব্যবসা বাণিজ্যের লাভজনক প্রক্রিয়া কিভাবে সৃষ্টি করে সেটার উদাহরণ যদি আমরা একটু দেওয়ার চেষ্টা করি তাহলে তোমাদেরকে বলবো যে দেখো একটা, মনে করো একটা দোকান, একটা দোকান বা একটা প্রতিষ্ঠান, তারা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য, মনে করো কুষ্টিয়াতে একটা প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠানটা সারা বাংলাদেশে সে চাচ্ছে তার ব্যবসা বা তার বাণিজ্যটাকে ছড়াইতে, কিন্তু সে কিন্তু খুব দ্রুত বা অনেক সময় সাপেক্ষে লাগবে তার এটা করতে যদি তিনি অফলাইনে করে বা তথ্য প্রযুক্তির সহায়তা না নেয়। কিভাবে তাকে লিফলেট ছাপাতে হবে এবং বিভিন্ন জেলাতে তার লোক নিয়োগ করতে হবে, সেই লোকগুলো তোমার হচ্ছে মার্কেটিং করবে, তারপর তার ব্যবসাটা আগাবে। কিন্তু দেখো এই ইন্টারনেটের যুগ এসে বা তথ্য যোগাযোগ প্রযুক্তির এই ব্যাপক পরিবর্তনের ফলে আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে পারছি। শুধু তাই না, ই কমার্সের মাধ্যমে আমরা ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারতেছি, আবার একজন চাইলে প্রোডাক্ট বিক্রি করতে পারতেছে। অর্থাৎ কি ব্যবসা বাণিজ্যে অনেক লাভজনক প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে, অর্থাৎ অনেক তোমার হচ্ছে সেলার পাচ্ছে। যখনই একজন সেলার পায় বা বিক্রেতা পায়, ঠিক আছে, ঘরে বসেই, তখন বা একটা নির্দিষ্ট জায়গায় বসে, তখন তো তার ব্যবসায় বেশি বিক্রি হবে, বেশি ভালো হবে, লাভ বেশি হবে। এছাড়াও ই কমার্সের মাধ্যমে বিশ্বব্যাপী পণ্যের বাজার সৃষ্টি করে। এই যে বিশ্বব্যাপী, আমরা হচ্ছে সচরাচর দারাজ.com সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি যে দারাজ একটি ই কমার্স ওয়েবসাইট, সেখান থেকে আমরা ঘরে বসেই প্রোডাক্ট কিনতে পারতেছি। অর্থাৎ ই কমার্সের মাধ্যমে শুধু বাংলাদেশে নাই, এই দারাজটা কিন্তু দেশের বাইরেও আছে, বিভিন্ন দেশে আছে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে গিয়ে অ্যামাজন আছে, অ্যামাজন কিন্তু সারা বিশ্বে তোমার কিন্তু এটা ই কমার্স একটি প্রতিষ্ঠান, সারা বিশ্বে প্রোডাক্ট দেয়। আলিবাবা, আলি এক্সপ্রেস, এই ধরনের বিভিন্ন তোমার ই কমার্স ওয়েবসাইট গুলো আছে। এছাড়া ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে পছন্দের এবং প্রয়োজনীয় জিনিস অর্ডার দেয়া যায়। এটা হয়তো তোমরা অনেকেই এখন পর্যন্ত অনেকেই করে ফেলছো অলরেডি, যে তুমি যদি ঘরে বসে ঢাকা থেকে একটা প্রোডাক্ট তুমি ই কমার্স সাইটের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি এটা বাই করতে পারছো, পারচেস করতে পারতেছো। শিক্ষা প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তির ব্যবহারের মনুষ্য শক্তির অপচয় কমে। অর্থাৎ আমি যেটা আগেই বলেছিলাম, একজন কুষ্টিয়াতে একজন একটা প্রতিষ্ঠান তৈরি করছে, সেই প্রতিষ্ঠান সারা বাংলাদেশে যদি সে বিজনেস করতে চায় তাহলে তার 64টা জেলায় লোক নিয়োগ করা লাগবে। কিন্তু দেখো এই তথ্য প্রযুক্তির ব্যবহার করায় শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন ভাবে তারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ওয়েবসাইট প্ল্যাটফর্মে তাদের যে বাণিজ্য বা তাদের যে প্রতিষ্ঠানের যে মার্কেটিং সেগুলো করতেছে।
ফলে কি হচ্ছে, তাদের বেশি লোক নেওয়া লাগতেছে না, শুধুমাত্র একজন ডিজিটাল মার্কেটার রাখছে, তার মোটামুটি ব্যবসা প্রায় 64টা জেলাতেই সে ছড়াই ছিটিয়ে দিতে পারে। শুধু তাই না, সে দেশের বাইরেও কিন্তু করতে পারতেছে। আচ্ছা, কার মাইক্রোফোন থেকে যেন নয়েজ আসছে, সাউন্ড আসছে, একটু মাইক্রোফোন অফ রাখো, যখন কথা বলার দরকার হবে অন করে নিবা। শিল্প প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি ব্যবহার মনুষ্য শক্তি কমায়, সেটা অবশ্যই আমরা বুঝতে পারলাম। এখন মানব সম্পদের উন্নয়ন ঘটায়, মানব সম্পদের কি করে, উন্নয়ন ঘটায়। এটা তো আমরা মোটামুটি বুঝতেই পারতেছি কিভাবে ঘটায়, আমরা আগে অনেক খানি জেনে ফেলেছি। শিক্ষার্থীরা এখনো ঘরে বসে অনলাইনে বিশ্বের বিভিন্ন নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পারছে। দেখো, এই তোমরাই একটা সিম্পল উদাহরণ হতে পারো। তোমরা কিন্তু এই যে অনলাইনে বসে আমার এখানে ক্লাস করছো, শুধু আমার এখানে না, ইউটিউবে বিভিন্ন ধরনের ক্লাস আছে, সেই ক্লাসগুলো তোমরা করতে পারো। শুধু তাই নয়, আরো বড় বড় প্ল্যাটফর্ম আছে, বাংলাদেশে 10 মিনিটস স্কুলের মতো বিভিন্ন প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেইগুলোতে তোমরা কিন্তু ইচ্ছা করলেই তোমরা টাকা দিয়ে হোক আর কোর্স কিনে হোক, তোমরা সেই কোর্সগুলো তোমরা করতে পারতেছো ঘরে বসেই, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে। তারপরে ই গভর্নেন্স চালুর মাধ্যমে সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তরের মধ্যে কাজের সমন্বয় ঘটানো যায়। অর্থাৎ এই ই গভর্নেন্স চালুর মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কাজের সমন্বয় ঘটানো, এই বিষয়টা কি? অর্থাৎ একটা ওয়েবসাইটের মাধ্যমে তুমি অন্যান্য যত ওয়েবসাইট আছে সরকারের, বা অন্যান্য সরকারের যতগুলো কাজ আছে, সব কাজ একটা জায়গায় তুমি করতে পারতেছো। যেমন আমি যদি তোমাদের উদাহরণ হিসেবে একটু দেখাতে চাই, তাহলে আমি তোমাদেরকে দেখাবো আমাদের যে বাংলাদেশের যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, সেটা আমরা দেখাই। একটু দেখো, বাংলাদেশ.gov.bd। আমরা যদি এই ওয়েবসাইটটাতে প্রবেশ করি, তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের সেবা পাবো, এক জায়গায় সব ধরনের সেবা। তার মানে কি, সমন্বয় করা হচ্ছে। যেমন ধরো আয়কর, এখান থেকে আমরা আয়কর বা যাদের হচ্ছে গিয়ে ট্যাক্স দিয়ে থাকে, ট্যাক্স দিতে পারবে, যানবাহন সেবা নিতে পারবে, এয়ারপ্লেনের টিকিট, তারপরে হচ্ছে তোমার ট্রেনের টিকিট, জাহাজের টিকিট, বাসের টিকিট কিনতে পারবে, পোস্টাল ও কুরিয়ার সার্ভিসেস নিতে পারবে, টিকিট বুকিং ও ক্রয়, স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা হলে তুমি নিতে পারতেছো। অর্থাৎ তুমি এখান থেকে আহ, আহ, একজন পরামর্শকের সঙ্গে কথা বলতে পারতেছো, ট্রেজারি চালান করতে পারতেছো, ফার্মস করতে পারছো, মৎস্য প্রাণী সম্পর্কে জানতে পারছো। শুধু তাই না, তুমি এখান থেকে এদের মাধ্যমে তুমি ইনফরমেশন নিয়ে তুমি তোমার উপজেলা এবং বিভিন্ন জায়গায় তুমি প্রশিক্ষণ নিতে পারছো, রেডিও টিভির খবর জানতে পারতেছো, ডিজিটাল সেন্টার। এছাড়াও এখান থেকে আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তুমি পাচ্ছ। এখানে দেখো, সরকারের বিভিন্ন নাম্বার দিয়েছে, জরুরি, আমাদের বাংলাদেশের জরুরি সেবা জন্য যে নাম্বার 999, আমরা সবাই এখন কম বেশি জানি। এছাড়াও আরো অনেক গুলো তোমার হচ্ছে নাম্বার আছে, যেগুলোতে কল দিলে পরে আমরা বিভিন্ন ধরনের সেবা পেতে পারি, যেমন দুর্যোগের জন্য 1090, এই ধরনের। অর্থাৎ তোমার হচ্ছে সমন্বয় ঘটাচ্ছে, ঠিক আছে, এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তোমার সরকার ই গভর্নেন্স ওয়েবসাইট, ওইটা হচ্ছে কিন্তু একটা ই গভর্নেন্স ওয়েবসাইট, ঠিক আছে, তাদের কাজের সমন্বয় ঘটাচ্ছে। তারপর সিটিজেন চার্টারের মতো নাগরিক সুবিধাগুলো ঘরে বসেই পাওয়া যাচ্ছে। ঘরে বসে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফোনের বিলের মতো বিভিন্ন ইউটিলিটি বিল এখন মোবাইল ফোনে দেওয়া যায়। এটা আমরা অনেকেই জানি, যাদের হচ্ছে গিয়ে মোবাইল ব্যাংকিং সুবিধা আছে, তারা ইচ্ছা করলেই ঘরে বসে তোমাদের বিদ্যুতের বিল, পানির বিল, গ্যাসের বিল, ফোনের বিল ইত্যাদি তোমরা প্রোভাইড করতে পারতেছো বা তোমরা পে করতে পারতেছো। আচ্ছা, এইটা তো গেল তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান। এরপরে আমরা তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির একীভূতকরণ, অর্থাৎ তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তি এক কিভাবে হলো, এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব। তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে সাধারণত তথ্য রাখা এবং একে ব্যবহার করার প্রযুক্তিকে বোঝানো হয়। তাহলে তথ্য প্রযুক্তি বলতে কি বোঝানো হচ্ছে? তথ্য প্রযুক্তি বলতে সাধারণত তথ্য রাখা এবং একে ব্যবহার করার প্রযুক্তিকেই বোঝানো হচ্ছে। তবে বর্তমানে তথ্য প্রযুক্তি আর ও সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নয়, মানে এই ধরনের আর সংজ্ঞার মধ্যে কিন্তু আর সীমাবদ্ধ নাই। নতুন সব প্রযুক্তির সাথে মিলেমিশে একাকার হয়ে তথ্য প্রযুক্তির এক ভিন্ন রূপ লাভ করছে। এই ক্ষেত্রে যোগাযোগ প্রযুক্তির ভূমিকা কিন্তু সর্বাধিক। যোগাযোগ যোগাযোগ, টেলিযোগাযোগ, অডিও ভিডিও, কম্পিউটিং, সম্প্রচার সহ আরো বহুবিধ প্রযুক্তি এর সাথে কিন্তু যুক্ত হয়েছে। ফলে তথ্য প্রযুক্তি বা আইটি এবং আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। রেডিও আবিষ্কারের রেডিও আবিষ্কার যোগাযোগের ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছে, আমরা আগেই জানি। আগে রেডিও শুধু কথা শোনা যেত, এরপর টিভি আবিষ্কারের ফলে কি হচ্ছে, আমরা তো কথা শুনতেও পারছি, সাথে হচ্ছে ছবি দেখতে পারছি, অর্থাৎ একত্রে দুইটা জিনিসই দেখা সম্ভব হচ্ছে।
টেলিযোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা কি করতে পারতেছি, মাইক্রোওয়েভের মাধ্যমে। তাহলে টেলিযোগাযোগ প্রযুক্তি কিসের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে, মাইক্রোওয়েভ। টেলিযোগাযোগ প্রযুক্তি কোন সিস্টেমে ব্যবহৃত হয়, মাইক্রোওয়েভ প্রযুক্তির মাধ্যমে ব্যবহৃত হয়, অর্থাৎ মাইক্রোওয়েভের মাধ্যমে টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়। তো অর্থাৎ এই টেলিযোগাযোগ প্রযুক্তি মাইক্রোওয়েভের মাধ্যমে রেডিও টেলিভিশন সম্প্রচার ব্যবস্থা মানে দারুণভাবে তোমার ঘটিয়েছে বা পরিবর্তন ঘটিয়েছে। তথ্য যোগাযোগ তথ্য যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে আধুনিক ডিজিটাল ইলেকট্রনিক্স প্রযুক্তি। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে গড়ে উঠেছে আন্তঃমহাদেশীয় যোগাযোগ ব্যবস্থা। এতে করে পৃথিবীর এক প্রান্তের একজন মানুষ ঘরে বসে সরাসরি যোগাযোগ করতে পারছে অন্য প্রান্তের মানুষের সাথে। পৃথিবী হাতের মুঠোয় এনে দিয়েছে ডিজিটাল ইলেকট্রনিক্স প্রযুক্তির আধুনিক তথ্য যোগাযোগ ব্যবস্থা। এখন ইন্টারনেট আবিষ্কার নিঃসন্দেহে কি তথ্য প্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রে একটি মাইল ফলক আমরা বলতেই পারি, কারণ ইন্টারনেট না হলে আমরা কিছু করতে পারতাম না। ইন্টারনেটের কল্যাণে এখন ঘরে বসেই বিশ্বকে পাওয়া যাচ্ছে হাতের মুঠোয়। প্রচলিত চিঠির বদলে এসেছে ইমেইল। এটা তো আমরা একটু আগে আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করছি, চিঠির বদলে আমরা কিভাবে ইমেইল মাধ্যমে সুযোগ সুবিধা পাচ্ছি। এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমরা কি করতে পারি, অ্যাটাচ করতে পারি। অর্থাৎ আমি যেটা বললাম একটু আগে, যে সার্টিফিকেট আমার পাঠানো দরকার একটা কপি, বা আমার একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে সেটা পাঠানো দরকার, আমি ইমেলের মাধ্যমে জাস্ট পাঠিয়ে দিতে পারছি। ইন্টারনেটের কল্যাণে এখন মনে করো যে আমাদের যে ভয়েস, টেক্সট, ভিডিও চ্যাটিং, ব্রডকাস্টিং, ভিওআইপি, অনলাইন অডিও ভিডিও স্ট্রিমিং প্রভৃতি কাজগুলো করা সম্ভব হচ্ছে। অনলাইন রেডিও, অনলাইন টিভির মতো সেবাগুলো প্রসার লাভ করছে। বিভিন্ন প্রতিষ্ঠানের কোটি কোটি ওয়েবসাইট তথ্যের প্রাপ্যতাকে আরো কি করেছে, সহজ করে দিয়েছে। এখন টেলিফোনের মাধ্যমে শব্দকে ইলেকট্রনিক ডেটায় রূপান্তরিত করে নেটওয়ার্কের মাধ্যমে দূরবর্তী স্থানে প্রেরণ করা যায়। বর্তমান টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে শুধু নয় লেখা, মানে এখন যে শুধুমাত্র যে টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এইগুলো করা যাচ্ছে শুধু তাই নয়, শব্দ তো যাচ্ছেই, ঠিক আছে, সাথে লেখা পাঠাতে পারতেছি আমরা, গ্রাফিক্স পাঠাইতে পারতেছি আমরা, পিকচার তুলে বা ছবি পাঠাতে পারতেছি আমরা, একটা ভিডিও পাঠাতে পারতেছি। অর্থাৎ সব ধরনের ডিজিটাল ফরম্যাট দিয়ে ইলেকট্রনিক ডেটাকে রূপান্তরিত করে নেটওয়ার্কের মাধ্যমে কি করা যাচ্ছে, দূরবর্তী স্থানে আমরা প্রেরণ করতে পারতেছি। মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে টেলিফোন লাইনের সংযোগ দিয়ে ইন্টারনেট ব্রাউজ করা যায়। তাহলে ইন্টারনেট ব্রাউজ করতে গেলে তোমার কি ব্যবহার করতে হবে, ইন্টারনেট ব্রাউজ করতে গেলে কম্পিউটারের সাথে তোমার কি টেলিফোন লাইনের সংযোগ অথবা মডেমের মাধ্যমে আমাদের কি করতে হবে, ইন্টারনেট সংযুক্ত করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবো। অর্থাৎ ইন্টারনেট ব্রাউজ করতে গেলে আমাদের মডেমের প্রয়োজন হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আরেক শক্তিশালী উদ্ভাবন হলো মোবাইল টেলিফোন। মুঠোয় ধরে রাখা এই ফোনের মাধ্যমে আজ বিশ্বের যে কোনো প্রান্তে কথা বলা যাচ্ছে, যে কোনো স্থানে এই ফোন বয়েও বেড়ানো যাচ্ছে। অর্থাৎ তুমি স্মার্টফোনের মাধ্যমে বা তুমি একটা তোমার কাছে যে একটা ফোন আছে, এই ফোনটা কিন্তু তোমার ঘরে শুধু থাকতেছে না, এটাকে নিয়ে তুমি কিন্তু বাইরে বের হতে পারতেছো। আবার সেই ফোন দিয়েই তুমি কিন্তু ব্রাউজিং করতে পারতেছো, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের সেবা গ্রহণ করতে পারতেছো। মোবাইল ফোনের মাধ্যমে তুমি ছবি, ভিডিও এগুলো তো ধারণ করতে পারতেছো, সেগুলো কাছে রাখতে পারতেছো, প্রয়োজনে একজনকে দিতে পারতেছো। এসএমএস বা খুদে বার্তার মাধ্যমে তুমি তাৎক্ষণিক বিশ্বের যে কোনো স্থানে যে কারোর কাছে তুমি তথ্য পাঠাতে পারতেছো। আর এমএমএস এর মাধ্যমে প্রেরণ করা যাচ্ছে কি, মাল্টিমিডিয়া সম্মিলিত তথ্য। এখন এই যে এমএমএস জিনিসটা আসলে তোমরা ব্যবহার করো নাই, আগে ছিল, এখন এমএমএসটা তেমন ব্যবহৃত হয় না, ঠিক আছে। শুধু তাই নয়, জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেমের সেবাও নেওয়া যাচ্ছে মোবাইল ফোনে। অর্থাৎ জিপিএস মানে কি, অর্থাৎ তুমি যে জায়গাটাতে অবস্থান করছো ঠিক এক্সাক্ট সেই জায়গার লোকেশন, এবং তুমি চাচ্ছ তুমি হচ্ছে কুষ্টিয়া থেকে তুমি ঝিনাইদহতে যাবা, ঢাকাতে যাবা, তুমি রাস্তা চিনো না, তুমি গুগল ম্যাপের মাধ্যমে, জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে তুমি কিন্তু সেই জায়গাটাতে নির্ভুলভাবে যেতে পারবে। তবে তোমাকে অবশ্যই ইন্টারনেট সংযুক্ত থাকতে হবে এবং অবশ্যই এটি ব্যবহার করা জানতে হবে। স্মার্টফোনগুলো আর আজ চলছে অপারেটিং সিস্টেম, হ্যান্ডসেটগুলোতে আরো বেশি ইন্টারনেট নির্ভর সুবিধা নিয়ে এসেছে চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি, যার সফলতা বাস্তবায়ন হলো ওয়াইম্যাক্স, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এরপরে তোমার আসছে 3GPP LTE, অর্থাৎ আমরা সর্বপ্রথম জিএসএ কি যেন বলে, জিএসআর বা জিপিএসআর এরকম একটা ব্যবহার করতাম। তারপর 2G আসলো, তারপর 3G আসলো, 4G আসলো, 5G আসার পথে।
তো এসব প্রযুক্তি সম্মেলনে মানে সম্মিলিতভাবে তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি এসেছে সমকেন্দ্রিকতায়। এদের আর এখন আলাদা করে ভাবার কোনো অবকাশ নাই। তাই এখন এই দুই দুই প্রযুক্তি মিলেমিশে একক একটি প্রযুক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, যাকে বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখন তথ্য প্রযুক্তির উপাদান কি জিনিস? এখন আমরা তথ্য প্রযুক্তি করতেছি, তথ্য প্রযুক্তির মাধ্যমে কি করা যাচ্ছে, এদের অবদান কি, অনেক কিছুতে আমরা এখন জানলাম। তো এখন এই তথ্য প্রযুক্তির উপাদান সম্পর্কে আমাদের জানতে হবে, অর্থাৎ এই তথ্য প্রযুক্তির সঙ্গে তুমি যদি সংযুক্ত হতে চাও, তোমার কাছে কোন কোন ধরনের উপাদান বা কোন কোন ধরনের জিনিস তোমার কাছে থাকতে হবে, সেই জিনিসটা আমাদের জানতে হবে। সর্বপ্রথম হচ্ছে কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি। কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি। এখন এরপরে রয়েছে কম্পিউটিং। এখন কম্পিউটিং জিনিসটা কি? তুমি কম্পিউটার তোমার কাছে আছে, কিন্তু কম্পিউটিং মানে কি তুমি কম্পিউটার ব্যবহার করতে পারো, তাহলে তোমার কাছে থাকা আর না থাকা কিন্তু সমান কথা। তোমাকে অবশ্যই কি করতে হবে? ব্যবহার জানতে হবে। রেডিও, টেলিভিশন, ফ্যাক্স, অর্থাৎ রেডিও, টেলিভিশন, ফ্যাক্স মানে একটা ফ্যাক্স মেশিন থাকে, সেটার কথা এখানে বলা হচ্ছে। তারপর অডিও ভিডিও, এখন এই অডিও ভিডিও কিন্তু তথ্য প্রযুক্তির একটি উপাদান। স্যাটেলাইট কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি তোমার হচ্ছে উপাদান। কম্পিউটার নেটওয়ার্ক এটা একটা তথ্য প্রযুক্তির উপাদান। ইন্টারনেট একটি উপাদান। আধুনিক টেলিযোগাযোগ একটি উপাদান। মডেম একটি উপাদান। এছাড়াও আরো আরো উপাদান আছে, যেগুলো হচ্ছে আমরা আরো সামনে জানতে পারবো। তো এখন আমরা কম্পিউটার সম্পর্কে একটু জানি। কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র। ল্যাটিন নাম কম্পিউটার থেকে কি, কম্পিউটার থেকে ইংরেজি কম্পিউটার শব্দটি এসেছে। ঠিক আছে, শব্দ দুইটা তো সেম সেম এখানে লেখা রয়েছে। আচ্ছা, কম্পিউটার শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে গণনা যন্ত্র বা হিসাবকারী যন্ত্র। এখান থেকে কিন্তু তোমাদের একটা অবজেক্টিভ আসে, হ্যাঁ, সেটা হচ্ছে কম্পিউটার শব্দের অর্থ কি বা আবিধানিক অর্থ কি। তোমাকে অবশ্যই অপশনে যদি গণনা যন্ত্র থাকে তাহলে গণনা যন্ত্র টিক দিতে হবে, অথবা হিসাবকারী যন্ত্র থাকলে তোমাকে হিসাবকারী যন্ত্র দিতে হবে। এখন তুমি কম্পিউটারের মাধ্যমে তুমি ভিডিও স্ট্রিমিং করতেছো, অর্থাৎ তুমি ভিডিও দেখতেছো, সোশ্যাল মিডিয়া করতেছো, তুমি হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ করতেছো, ঠিক আছে, তুমি হচ্ছে লেখালেখি করতেছো। এর মানে এই না যে সবকিছু তোমাকে বলতে হবে। জাস্ট কম্পিউটার শব্দের অর্থটা কিন্তু গণনা যন্ত্র বা হিসাবকারী যন্ত্র, এটা কিন্তু তোমাকে জানতে হবে, এবং এটা কিন্তু একটা অবজেক্টিভ হিসেবে আসতে পারে। কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাব নিকাশের কাজই করা হতো। আসলে সত্যিকার অর্থে যখন কম্পিউটার প্রথম আবিষ্কার হয়, তখন কিন্তু হিসাব নিকাশের কাজই করা হতো, কিন্তু বর্তমানে আধুনিক কম্পিউটার দিয়ে তা অত্যন্ত দ্রুত গতির জটিল হিসাব নিকাশের কাজ নির্ভুলভাবে করা ছাড়াও বহু রকমের অনেক কাজ করা যায়। কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব নিকাশ করতে পারে। কম্পিউটার কাজ করার গতি হিসাব করা হয় ন্যানো সেকেন্ড বা এনএসএ। ন্যানো সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। বোঝা গেছে? তো এখন তাহলে এক এক ন্যানো সেকেন্ড সমান কত? বলো, 1 ন্যানো সেকেন্ড, এটা কিন্তু তোমাকে তোমার পরীক্ষায় আসতে পারে। ন্যানো সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ডের 100 কোটি, মানে তুমি একটা সেকেন্ডকে 100 কোটি ভাগে ভাগ করবা, সেই ভাগ করার পরে সেই ভাগের মাত্র 1 ভাগটা হচ্ছে 1 ন্যানো সেকেন্ড। কম্পিউটারের অভ্যন্তরীণে রয়েছে অনেক বর্তনী, যে বর্তনী সম্পর্কে আমরা হচ্ছে গা 3য় অধ্যায়ের 2য় অংশে জানতে পারবো। ঠিক আছে, ইলেকট্রনিক প্রবাহের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। ইলেকট্রনিক সংকেতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের ভাষা। কম্পিউটারের ভাষা আর মানুষের ভাষা কিন্তু এক নয়, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কম্পিউটারের ভাষাকে বাইনারি ভাষা বলা হয় বা মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়, এটা কিন্তু মাথায় রাখবে, এটা অবজেক্টিভ হইতে পারে। কম্পিউটারে বোধগম্য এই ভাষার মাধ্যমে কম্পিউটারে যে নির্দেশ দেয়া হয় তারই ভিত্তিতে কম্পিউটার ফলাফল প্রদান করে। কম্পিউটারের এই নির্দেশনা বার্তাকে বলা হয় প্রোগ্রাম, অর্থাৎ এই কম্পিউটার নির্দেশনা বার্তাকে কি বলা হয়? প্রোগ্রাম। এটা কিন্তু একটা অবজেক্টিভ হইতে পারে। প্রোগ্রাম ছাড়া কম্পিউটারে একটি জড় পদার্থ ভিন্ন আর কিছু নয়। অর্থাৎ কম্পিউটারকে যদি তুমি নির্দেশনা না দিতে পারো বা প্রোগ্রাম যদি তুমি না করতে পারো, তাহলে কম্পিউটার কোনো কাজই নাই বা ওর কোনো কাজেই আসবে না। ঠিক আছে, ওকে প্রোগ্রাম করতে হবে যে 2+2=4 হয় বা যোগ কিভাবে করতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো ওদেরকে জানাইতে হয় বা ওদেরকে কমান্ড আকারে বা প্রোগ্রাম আকারে দেয়া আছে। তাই তুমি যখন যোগ করো, ও যোগটাকে সঠিকভাবে করে দেয়, যেহেতু ওকে প্রোগ্রাম করা আছে। আর যদি কম্পিউটারকে প্রোগ্রাম করা না হয়, অর্থাৎ নির্দেশনা বার্তা যদি ওকে না দেয়া থাকে, তাহলে ওই কম্পিউটারটা শুধুমাত্র একটা বস্তু ছাড়া আর কিছুই নাই, তাও আবার জড় বস্তু। ঠিক আছে, উপযুক্ত প্রোগ্রামের ফলে কম্পিউটারের জড় পদার্থ হতে গাণিতিক শক্তি সম্পন্ন বুদ্ধিমান যন্ত্রে পরিণত হতে পারে। কম্পিউটার একটি আধুনিক ইলেকট্রনিক যন্ত্র যা নিজস্ব স্মৃতি ভান্ডারে সুনির্দিষ্ট এক বা একাধিক কাজের নির্দেশনাবলী সংরক্ষণ করে রাখে। ব্যবহারকারী ডেটা বা উপাত্ত সরবরাহ করলে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার প্রক্রিয়াকরণ বা প্রসেসিং করে কাজের ফলাফল প্রদান করে।
তাহলে কম্পিউটার কাকে বলে? এই যে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি কম্পিউটার একটি আধুনিক ইলেকট্রনিক যন্ত্র যা নিজস্ব স্মৃতি ভাণ্ডারে সুনির্দিষ্ট এক বা একাধিক কাজের নির্দেশনাবলী সংরক্ষণ করে রাখে। ব্যবহারকারী ডেটা উপাত্ত সরবরাহ করলে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার প্রক্রিয়াকরণ বা প্রসেসিং করে কাজের ফলাফল প্রদান করে। বোঝা গেছে? আচ্ছা, অর্থাৎ কম্পিউটারে যখন তুমি ইনপুট দিবা, অর্থাৎ তখন কম্পিউটার ইনপুট গ্রহণ করবে, তারপরে গ্রহণ করার পরে ওর যে প্রসেসর আছে বা প্রসেসিং সিস্টেম আছে, প্রক্রিয়াকরণ সিস্টেম আছে, সেখানে প্রক্রিয়াকরণ করবে, তারপরে আউটপুট দেবে, অর্থাৎ তোমার ফলাফল তুমি পাবা। বোঝা গেছে? এটা হচ্ছে কম্পিউটারের বর্তনীর মোটামুটি একটা বেসিক বিষয়। এখন কম্পিউটারের কাজ কি? ঠিক আছে, কম্পিউটারের কাজ, কম্পিউটারের 4টি গুরুত্বপূর্ণ কাজ নিচে উল্লেখ করা হলো। কম্পিউটার তো অনেক কাজ আছে, কিন্তু 4টি কাজ এখানে গুরুত্বপূর্ণ, 4টি কাজ, যে 4টি কাজ উল্লেখ করা হয়েছে। সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহারকারী কর্তৃক তৈরি প্রোগ্রাম কম্পিউটার গ্রহণ করে মেমোরিতে সংরক্ষণ করে এবং ব্যবহারকারীর নির্দেশে কম্পিউটার নির্বাহ করে। অর্থাৎ এই জিনিসটা কি রকম তোমাকে বলি, কম্পিউটার কিন্তু যোগ কি জিনিস বোঝে না, ওকে কিন্তু প্রোগ্রাম করতে হয়। ঠিক আছে, এইটা আমরা পঞ্চম অধ্যায়ে শিখবো যে কিভাবে কম্পিউটারকে যোগের কাজ করাতে হয়, বিয়োগের কাজ করাতে হয়, গুণের কাজ করাতে হয়, ভাগের কাজ করাতে হয়। ঠিক আছে, যদিও কম্পিউটার অনেক কিছুই পারে না, আমি এখানে যা বললাম সব কিছুই পারে না। ঠিক আছে, তবে কম্পিউটার যে এই কাজগুলো কিভাবে করতে হয় এই বিষয়ে ওকে প্রোগ্রাম করতে হয়, প্রোগ্রাম লিখে দিতে হয়, অথবা ওই যে নির্দেশক বার্তা যেটাকে আমরা বললাম সেটা করতে হয়। তাহলে করলে পরে তখন তুমি ইনপুট দিলেই তুমি আউটপুট পাবা। ঠিক আছে, কিবোর্ড, মাউস, জয়স্টিক, ডিস্ক ইত্যাদির মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে থাকে। অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে আমরা কোনো সংখ্যা বা কোনো কিছু লিখতে গেলে কিবোর্ডে চাপি, তখন কি করে কম্পিউটার ডেটা হিসেবে গ্রহণ করে। মাউসের মাধ্যমে তুমি রাইট ক্লিক লেফট ক্লিকের মাধ্যমে তুমি কমান্ড দিতে পারতেছো। এছাড়া জয়স্টিকের মাধ্যমে আরো বিভিন্ন কাজ আছে। ডিস্কের মাধ্যমে মেমোরি তোমার সংরক্ষণ করে থাকে, বা আরো অন্যান্য কিছু আছে, ডিস্কের মাধ্যমে আবার তথ্য প্রেরণও করা যায়। এরপরে রয়েছে ডেটা প্রক্রিয়াকরণ, অর্থাৎ ডেটা প্রসেস করার বিষয়। মনিটর, প্রিন্টার এবং এখানে কি লেখা রয়েছে, প্লটার ইত্যাদির মাধ্যমে কম্পিউটার ফলাফল প্রকাশ করে। আচ্ছা যাক, এটা দেখা যাচ্ছে না, পরে আমি বিষয়গুলো ক্লিয়ার করে দিব তোমাদের। ঠিক আছে, পরবর্তী ক্লিয়ার প্রিন্ট দিয়ে যখন তোমাদের ক্লাস নিব তখন তোমরা ক্লিয়ার পাবা। তারপরে মনিটর, প্রিন্টারের মাধ্যমে যে তোমার কম্পিউটার ফলাফল প্রকাশ করে, অর্থাৎ তুমি যখন একটা কাজ করতেছো সেটার ফলাফল কোথায় দেখতে পারো? মনিটরে দেখতে পারো। মনিটর না থাকলে তুমি যতই কিবোর্ড মাউস চাপো, কি হচ্ছে তুমি কি বুঝতে পারবা? বুঝতে পারবা না। ঠিক আছে, এখন কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত আছে দ্রুত গতি, নির্ভুলতা, সূক্ষ্মতা, বিশ্বাসযোগ্যতা, ক্লান্তিহীনতা, স্মৃতিশক্তি, স্বয়ংক্রিয়তা, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, বহুমুখিতা এবং অসীম জীবনী শক্তি। এখন এই জিনিসটা মোটামুটি তোমরা বুঝিছো কিনা এখানে যে কথাগুলো আমি বললাম। অর্থাৎ দ্রুত গতি, কম্পিউটার অবশ্যই দ্রুত গতি সম্পূর্ণ একটা ডিভাইস, এবং এ নির্ভুলভাবে তোমার হচ্ছে হিসাব নিকাশ করতে পারে, এবং প্রত্যেকটা কাজ সূক্ষ্ম এবং বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ তুমি যে প্রোগ্রাম করে রাখবা সেই প্রোগ্রাম অনুযায়ী ও কাজ করবে, এর বাইরেও কখনো কাজ করবে না। ক্লান্তিহীনতা, অর্থাৎ কম্পিউটার কোনো ক্লান্তি নাই, তুমি যত সময় তুমি ক্লান্তি না হইলে কম্পিউটার ক্লান্তি হবে না। বোঝা গেছে? এখন স্মৃতিশক্তি, অর্থাৎ কম্পিউটারের মেমোরি আছে, মেমোরিতে আমরা বিভিন্ন জিনিসপাতি সেভ করে রাখতে পারি। স্বয়ংক্রিয়তা, অর্থাৎ কম্পিউটারকে তুমি অটোমেশন পদ্ধতি ব্যবহার করতে পারো। তুমি কম্পিউটারকে এমন ভাবে তুমি অটোমেশন করলে যে অমুক সময় অমুক অমুক কাজ হয়ে যাবে, কম্পিউটার অটোমেটিক ওই কাজগুলো করবে, সেটা হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে তোমাকে করতে হবে। যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, অর্থাৎ তুমি কম্পিউটারকে তুমি যে লজিক্যাল ফাংশনের মাধ্যমে তুমি ওকে যেভাবে তুমি প্রোগ্রাম করবা, ও সেইভাবেই যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেবে। বহুমুখিতা, অর্থাৎ তুমি এই কম্পিউটারের মাধ্যমে শুধু যে হিসাব নিকাশের কাজ করতে পারবা তা না, বিভিন্ন ধরনের কাজ করতে পারবে। এবং অসীম জীবনী শক্তি, অসীম জীবনী শক্তি বলতে কি, কম্পিউটারের পাসপত্র যদি ঠিক থাকে তাহলে এই কম্পিউটার 1 বছর 2 বছর 100 বছর 200 বছরও চলতে পারে। বোঝা গেছে? আচ্ছা, জাস্ট তোমাকে পাওয়ার কানেকশন করতে হবে। এরপরে বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার, ওয়ার্ড প্রসেসিং বা লেখালেখি কাজে টাইপরাইটারের বিকল্প হিসেবে অফিস আদালতে কম্পিউটার ব্যবহৃত হয়। অর্থাৎ কম্পিউটার কোথায় কোথায় ব্যবহার হয়? ব্যাংকিং সেক্টরে ব্যবহৃত হয়, শেয়ার বাজারে ব্যবহৃত হয়, ইন্স্যুরেন্স ইত্যাদি প্রতিষ্ঠানের লেনদেনের হিসাব তৈরি বা সংরক্ষণের কাজে গতানুগতিক পদ্ধতি বাদ দিয়ে, অর্থাৎ খাতা কলমের লেখা হিসাব নিকাশ করা বাদ দিয়ে আজকাল কি করা হচ্ছে, কম্পিউটারের ব্যবহার করা হচ্ছে। অফিসের বাইরে যাবতীয় ব্যবস্থাপনার কাজে আজকাল কম্পিউটারের ব্যাপক ব্যবহৃত হচ্ছে। শিল্পক্ষেত্রে যন্ত্রপাতি পরিচালনা বা নিয়ন্ত্রণের কাজেও কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। এই বিষয়গুলোকে তোমরা মোটামুটি বুঝতে পারতেছো কিনা? কথা বলো, তোমরা কি বুঝতেছো?
হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা, এখন শিক্ষাক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজে বিনোদনের ক্ষেত্রে টিভি দেখা, ভিডিও দেখা এবং গান বাজনা ইত্যাদি মুদ্রাশিল্পী প্রকাশনমূলক যে কোনো কাজে যোগাযোগ ব্যবস্থার টিকিট বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টের ডিক্লিয়ারেশন ও গতি নির্ণয়ের কাজে আধুনিক সামরিক বাহিনীতে নিরাপত্তা রক্ষী হিসেবে কম্পিউটার কিন্তু নিরাপত্তা রক্ষী হিসেবে ব্যবহৃত হয়। আবহাওয়ার পূর্বাভাস বা পর্যবেক্ষণের কাজে এই কম্পিউটার ব্যবহার করা হয়। তো এখন আমাদের এখানে আরেকটু বিষয় আছে, সেটা হচ্ছে কম্পিউটিং জিনিসটা কি এটা জেনেই আমরা আজকের ক্লাসটা শেষ করব, তারপর তোমাদের বাড়ির কাজ দিব, ঠিক আছে? এখন কম্পিউটার হলো সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পৃক্ত কার্যাবলী বা যা কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে সম্পাদিত হয়ে থাকে, ঠিক আছে? অন্য অন্য কথায় এতে কম্পিউটারের মাধ্যমে কোনো সুনির্দিষ্ট সমাধানে সংগঠিত কার্যাবলীকে নির্দেশ করে। হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিস্টেম ডিজাইন, তৈরি ও উন্নয়ন করা বিভিন্ন ধরনের তথ্যকে সংগঠিত ব্যবস্থাপনা ও প্রসেসিং কম্পিউটারের বিষয়ে কম্পিউটারের মাধ্যমে গবেষণা করা, কম্পিউটার সিস্টেমের বুদ্ধিমত্তার উন্নয়ন, যোগাযোগ ও বিনোদনমূলক মিডিয়া তৈরি ও তা কম্পিউটার ব্যবহার করে পরিচালনা করা, এই সকল বিষয় কম্পিউটার এবং অন্তর্ভুক্ত। কম্পিউটিং এর ক্ষেত্রগুলোর মধ্যে আমরা কি কি বলতে পারি? হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার সফটওয়্যার সায়েন্স, ইনফরমেশন সিস্টেম তথা তথ্য প্রযুক্তি। এখন এখানে অনেক কথাই আমাদের মাথার উপর দিয়ে চলে গেল যে আসলে কি বোঝাতে যাচ্ছেন মধ্যে। কম্পিউটিং বিষয়টা হচ্ছে একটা কম্পিউটারের মাধ্যমে তুমি কি কি কাজ করতে পারো, ঠিক আছে? সেটাকে তুমি কি কি কাজ করতে পারবা, কি কি কাজ করানো যায় এই বিষয় নিয়ে যে ইঞ্জিনিয়ারিং বিষয় রয়েছে, এবং একটা কম্পিউটারে কোন কোন সফটওয়্যার রয়েছে বা ওই সফটওয়্যার কিভাবে কাজ করে, নতুন কোনো সফটওয়্যার তৈরি করতে হবে নতুন কোনো কাজের জন্য, ঠিক আছে? এবং তোমার হচ্ছে কম্পিউটার সায়েন্স আছে, কম্পিউটার বিজ্ঞান, ঠিক আছে? এবং ইনফরমেশন সিস্টেম নিয়ে তোমার কাজ করা। এক কথায় কম্পিউটারের মাধ্যমে যে সকল কাজ করা যায় সবগুলোর কেই তোমার একত্রে বলা হচ্ছে মূলত কম্পিউটিং, ঠিক আছে? বুঝেছো কিনা? হুম। আচ্ছা, এখন আজকে যে ক্লাসটা একটু আমাদের লেখাগুলো একটু সমস্যা ছিল, তো তাই আমরা মোটামুটি আজকে ক্লাসটা একটু ঘোলাঘুলা হইলো, সমস্যা নেই। আগামীকাল থেকে ইনশাল্লাহ ক্লিয়ার প্রিন্টে আমরা ক্লাস করব, আর সমস্যা হবে না। এবং আজকে তোমাদের এই বাড়ির কাজটা কি হবে শুনবা। বাড়ির কাজটা কিন্তু আগামীকাল দুপুর 12টার মধ্যে অবশ্যই তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে? তবে তোমাদের বাড়ির কাজটা হচ্ছে তোমাদের এই যে আমরা যে ইগুলো পড়লাম, আজকে যে টপিকসগুলো পড়লাম, এই টপিকসগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই টপিকসটার উপরে তোমরা এর মধ্যে থেকে কি কি অবজেক্টিভ হতে পারে সেই অবজেক্টিভ গুলো বের করতে হবে, এবং কি কি ধরনের শর্ট কোশ্চিন এবং কি কি ধরনের কোশ্চিন হতে পারে সেই কোশ্চিন গুলো বের করে তোমার উত্তর লেখা। আমার কথা বুঝতে পারছো? যেমন তথ্য প্রযুক্তি কাকে বলে, ঠিক আছে? তথ্য প্রযুক্তি কাকে বলে সেটা তোমরা বের করতে পারো। তথ্য প্রযুক্তির অবদান কি একটা কোশ্চিন হইতে পারে। তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তি একীভূতকরণ কিভাবে হয়েছে, এই যে এখান থেকে এই পর্যন্ত, বা এর মধ্যে একটু লেখালেখি করবা, একটু ছোটখাটো করবা, বা কয়েকটা লাইন গ্যাপ দিবা, কয়েকটা বিষয় লিখবা, ঘ নম্বরের জন্য এটা প্রশ্ন হইতে পারে। তথ্য প্রযুক্তির উপাদান কি কি এটা প্রশ্ন হইতে পারে। কম্পিউটার, ঠিক আছে? কম্পিউটারের এখান থেকে তুমি অবজেক্টিভ বের করতে পারবা যে কম্পিউটার শব্দের অর্থ কি, ঠিক আছে? এছাড়াও তোমার হচ্ছে গা কম্পিউটার কাকে বলে, কম্পিউটার শব্দের অর্থ কি, কম্পিউটার কাকে বলে, দুইটা কিন্তু আলাদা জিনিস, এখানে আমরা কিন্তু সেটা বলেছি। কম্পিউটার শব্দের আবিধানিক হচ্ছে গণনা যন্ত্র বা হিসাবকারী যন্ত্র। আর কম্পিউটার কাকে বলে? কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র যার নিজস্ব স্মৃতি ভান্ডারে সুনির্দিষ্ট এক বা একাধিক কাজের নির্দেশনাবলী সংরক্ষণ করে রাখে। ব্যবহারকারী ডেটা বা উপাত্ত সরবরাহ করলে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার প্রক্রিয়াকরণ করে কাজের ফলাফল প্রদান করে। এখন দেখো, তোমাদের প্রশ্ন আসে অনেক সময়, কম্পিউটার কাকে বলে, কম্পিউটার কি, ঠিক আছে? বা কম্পিউটার শব্দের অর্থ কি, তোমরা সবাই একই উত্তর দাও। কম্পিউটার শব্দের আবিধানিক অর্থ গণনা যন্ত্র বা হিসাবকারী, এটা লিখে চলে আসো। কিন্তু যখন বলবে কম্পিউটার কাকে বলে, ঠিক আছে, তখন কিন্তু তোমার এই যে এই প্রশ্নের উত্তরটা করতে হবে, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরটা তোমার কিন্তু করতে হবে। সেই জন্য অবশ্যই ভালো করে পড়বা। কম্পিউটারের কাজ কি, ঠিক আছে? কম্পিউটারের বৈশিষ্ট্য কি কি, এইটা প্রশ্ন হইতে পারে। বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার, ঠিক আছে? তাহলে কম্পিউটার ব্যবহার কোন কোন ক্ষেত্রে হয় এটা প্রশ্ন হইতে পারে। কম্পিউটিং কি, ঠিক আছে, এইটা একটা প্রশ্ন হইতে পারে 2 মার্কের জন্য, ঠিক আছে? এইভাবে তোমাদের কোশ্চিন গুলো লিখে লিখে বের করা এবং তার উত্তরগুলো একটা খাতায় নোট করা, এবং আগামীকাল দুপুর 12টার মধ্যে তোমাদেরকে এটা সাবমিট করতে হবে। বিষয়টা ক্লিয়ার কিনা? ঠিক আছে। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ আগামী কালকে আবার নতুন ক্লাস হবে, এবং তোমাদের ক্লাস হবে এবং সাথে পরীক্ষা হবে। আমি পরীক্ষা সিস্টেমও
খুব দ্রুতই ওকে করে ফেলবো, যাতে তোমাদের অনলাইনে আমি পরীক্ষা নিয়ে নিতে পারি। বোঝা গেছে? আচ্ছা। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।